অফিস শেষে কলিগরা মিলে বাসায় ফেরার পথে আমার গাড়িটি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। আমি তাতে জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে হাসপাতালের এক বেডে আবিষ্কার করলাম। পাশে আমার এক বন্ধু বসেছিল, নাম নয়ন। আবির, তুই ঠিক আছিস? আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম। ঠিক আছি। আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? আর বাকিরা কোথায়? আমিও একটু আঘাত পাই, কোনো মতে তোদেরকে হাসপাতালে নিয়ে আসি। তারপর ওদেরও তোর মতো অবস্থা, এখন সুস্থ। তাদের পরিবার তাদের পাশেই রয়েছে। আমি আন্টিকে ফোন দিয়েছিলাম, তারা আসতেছে। ও, এখন চলুন আমার পরিচয় আসি। আমার নাম আবির, মায়ের বড় ছেলে। ছোট এক ভাই আছে। ভার্সিটি শেষে একটি কোম্পানিতে জব করি, স্যালারিও মোটামুটি ভালো। এই নিয়ে আর কি। আপনাদেরকে পরিচয় দিতে দিতে হঠাৎ আম্মু আর আমার ভাই আমার রুমে ঢুকে পড়ে কেঁদে দেয়। আরে আম্মু, কাঁদছো কেন? আমি ঠিক আছি। তখনই এক নার্স এসে বলল, আন্টির রুমে কান্না করা নিষেধ, এতে রোগীর সমস্যা হবে। আর আপনারা বাইরে যান, কিছুক্ষণের মধ্যে ডাক্তার আসবে ওনাকে ইনজেকশন দেওয়ার জন্য। আমি আম্মুকে সান্ত্বনা দিয়ে বাইরে যেতে বললাম। নয়ন এবং ভাইও চলে গেল। আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলাম। কিছুক্ষণ পর কে যেন ডাকলো। এই যে শুনছেন? আমি ঘুরে তাকাতেই অবাক, নীলা। কিছুক্ষণ কোনো কথা বললাম না, আবার আগের মতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। ডক্টরও কোনো কথা না বলে আমার পায়ের এবং হাতের কাটা জায়গাতে ব্যান্ডেজ লাগিয়ে দিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি অতীতের অভিমান কাটিয়ে বললাম, কেমন আছো নীলা? সে কোনো উত্তর দিল না। আমাকে ইঞ্জেকশন দিয়ে চলে যেতে নিলে আমি তার হাত ধরে বললাম, এখনো কি অভিমান করে থাকবে? সমস্যা কি আপনার? এইভাবে কথা বলছেন কেন? আর হাত ছাড়ুন। আমি কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলাম, যার হাত ধরে একসঙ্গে কত হাঁটাচলা করেছি, যার হাত দিয়ে কতবার খাবার খেয়েছি। সে আজ তার হাত ধরতে মানা করছে। যাই হোক, অতীত ভুলে বাস্তবে ফিরলাম। আবার জিজ্ঞেস করলাম, কেমন আছো তুমি? খুব ভালো, আর সব সময় ভালো থাকি। হয়েছে, এবার হাতটি ছাড়ুন। নীলা, এতদিন পর দেখা হওয়ার পরও তুমি এখনো কি আমার সঙ্গে এভাবে কথা বলবা? আমাকে দেখার পর তোমার কি একটু মায়া হচ্ছে না? লক্ষ্য করলাম নীলার চোখে পানি। সে আর কোনো কিছু না বলে আমার হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে নয়নকে ডাকলাম। কিরে, তোকে এত অস্থির দেখাচ্ছে কেন? আগে বল, প্রথমে আমার মাথায় ব্যান্ডেজ কে করেছিল? কি নাম, ছেলে না মেয়ে? কেন? আগে বল। ডক্টর করিম। ও, কেন, কি হয়েছে? এই নীলা ডক্টর কি ভালো ছিল না নাকি? না তেমন কিছু না। ওই ডক্টর কোথায় গেল? কে? এখনই যে বের হলো আমার রুম থেকে। ওনাকে তো দেখলাম দৌড়ে বাইরে চলে যেতে, হয়তো বাসায় গিয়েছে। কি হয়েছে বলতো? না, আমায় বাসায় নিয়ে চল। আমার এখানে কিছুই ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এত অস্থির হোস না, আমি দেখছি। তারপর ডাক্তারকে বলে আমাদেরকে যে যার বাসায় নিয়ে যাওয়া হলো। আমি রাতে আর খেলাম না। সারা রাত আম্মুও ঘুমোয়নি, আমার পাশেই ছিল। তারপর 2 দিন এইভাবে কেটে গেল। 2 দিন পর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বললাম, নয়ন আমাদের বাসায় চলে আয়। কি বলিস, 10টায় অফিস টাইম? অফিসের জন্য অনেক সময় আছে, আর তাছাড়া আজকে অফিসে যাচ্ছি না। তুই চলে আয় আমাদের বাসায়, তোর সাথে কথা আছে। আমি 3 দিনের ছুটির ফর্ম এবং তোর 1 দিনের ফর্ম জমা দিয়ে দেব। আচ্ছা দাঁড়া, উত্তেজিত হোস না, আসতেছি। নয়ন কিছুক্ষণ পর আসলো। না, আমার কিছুই ভালো লাগছে না। বলবি তো কি হয়েছে? আর তুই ওই দিন হাসপাতালে কেমন অমন করছিলি? আসলে নীলা আমার প্রাক্তন প্রেমিকা ছিল রে। কি, কোন নীলা? ডক্টর নীলা। কি বলিস, এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? বলে কি হতো বল? ওই দিন হঠাৎ হাসপাতালে দেখা হওয়ার পর আমি নিজে অবাক। ওর সঙ্গে আমার রাজশাহীতে বিচ্ছেদ হয়। পরে ও চট্টগ্রামে চলে আসে। তুই বিষয়টা খুলে বলতো। শোন তাহলে, গত 1 বছর আগের কথা। তখন রাজশাহীতে থাকতাম। ওখানকার এক ভার্সিটিতে নীলার সঙ্গে আমার পরিচয় হয়। তারপর বন্ধু থেকে গার্লফ্রেন্ড। আমাদের রিলেশনটি টানা 8 মাসের মতো ছিল। সে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি তাকে সেরকম কোনো ভালোবাসা দেইনি। শুধু সময় কাটানোর জন্য রিলেশন করতাম। আমার জীবনে আরও 2টি মেয়ে ছিল যাদের সঙ্গে আমি রিলেশন করতাম, কিন্তু এই বিষয়টি নীলা জানতো না। পরবর্তীতে সে জানতে পেরে আমাকে কোনো কিছু না বলে ওই শহর থেকে অন্য কোনো শহরে শিফট হয়। বিশ্বাস করো, ও চলে যাওয়ার পর আমি ওকে অনেক মিস করেছি। তখন বুঝতে পারি যে আমি নীলাকে সত্যি ভালোবেসে ফেলেছি। ও চলে যাওয়ার পর ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। পরে ভার্সিটি শেষ করার পর আমার চাকরি চট্টগ্রামে ওকে হলো।
তারপর এই পর্যন্তই। গল্পগুলো বলতে বলতে আমি কেঁদে দিয়েছি। লক্ষ্য করলাম নয়নও কেঁদে দিয়েছে। তুই এগুলো আমাকে আগে বলিসনি কেন? দোস্ত, যে করেই হোক আমাকে ওর চাই চাই। ওর জন্য আমি এতদিন বিয়ে করিনি, কিন্তু আজকে দেখার পর থেকে ও আমার সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বলল না। আর ওর যদি বিয়ে হয়ে যায়? খবরদার নয়ন, এই কথা মুখে আনবি না তুই। প্লিজ, তুই যে করে পারিস ওর ঠিকানা আমাকে এনে দে। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ, আমি দেখছি ওই হাসপাতালে গিয়ে তার ব্যাপারে কিছু জানতে। ও বলতেই আমি ওকে জড়িয়ে ধরলাম। অপরদিকে নীলা 2 দিন ধরে হাসপাতালে আসে না, 2 দিন রুমে কাটিয়েছে। কি হয়েছে মা? তুই এমন উদাসীন হয়ে বসে আছিস কেন? কিছু কি হয়েছে? বল আমায়। না আম্মু, তেমন কিছু না, শুধু মাথা ব্যথা করছিল এই আর কি। আয়, তোর মাথাটা একটু টিপে দেই। না আম্মু, ঠিক আছে। আমি কোনো কথা শুনছি না। আয়। আচ্ছা দাও তাহলে। তোকে একটা কথা বলি, রাগ করবি না তো আবার? না বলো। তুই আমাকে বল তো, তুই কবে বিয়ে করবি? এই বয়সে তুই একা একটা মেয়ে, আমাকে কি ভালো লাগে বল? অনেক বিয়ের প্রপোজাল আসতেছে, কিন্তু তুই না করে দিচ্ছিস কেন বল তো মা? কথাটি শোনার পর নীলার মনটি আরো খারাপ হয়ে গেল। বারবার এখন তার আমার কথাই মনে পড়ছে। তার জন্যই তো সে এতদিন বিয়ে করেনি এবং কাউকে বিয়ে করতেও চায় না। কি হলো, চুপ করে আছিস যে? আম্মু আসলে আমি বিয়ে করতে চাই না। কি বলছিস এসব? তুই মেয়ে, বিয়ে না করে একা কিভাবে থাকবি বল তো? তুই কি পাগল হয়ে গেছিস? দেখ নীলা, তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তাহলে আমাকে বল। আর যদি সে তোর জীবনে না থাকে, তাহলে তুই কেন একটি ছেলের জন্য নিজের জীবন নষ্ট করবি বল তো মা? কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। বলেই আম্মু তার দিকে এবং নীলা তার আম্মুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আচ্ছা ঠিক আছে, তুমি যার সঙ্গে আমার বিয়ে ঠিক করবা আমি তাকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস? কিন্তু আমার মনে হচ্ছে তুই মন থেকে বলছিস না। কেউ থাকলে বল আমায়। আম্মু তুমি যাও তো, আমি বলছি ছেলে দেখো। আচ্ছা ঠিক আছে। আম্মু চলে যাওয়ার পর নীলা চোখের কয়েক ফোঁটা পানি ফেলল। নিজের খুশির জন্য না হলে অন্তত পরিবারের খুশির সাথে বিয়েটা করার জন্য রাজি। অপরদিকে নয়ন হাসপাতালে গিয়ে নীলার সব ডিটেলস এক নার্সকে জিজ্ঞেস করলো। এক্সকিউজ মি, গুড মর্নিং। গুড মর্নিং। জি বলুন, কি বলবেন? আসলে আমি নীলার সম্বন্ধে জানতে এসেছি। প্রথমে নার্স বলতে রাজি না হলেও জোরাজোরি করাতে নীলার অ্যাড্রেস বলে দেয়। নীলা কত মাস আগে এখানে জব নিয়েছে বলতে পারবেন কি? জি, প্রায় 10 মাস। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বসে আছি আর নীলার কথা ভাবছি। তার অভিমানগুলো সত্যি অনেক বেশি। আমি কেন নীলাকে আগে চিনতে পারিনি? কেন? আমার ভুলের কারণেই সে আজ আমার থেকে দূরে। তখনই দোষ পেয়ে গেছি নীলার সব ইনফরমেশন। বলিস কি? ওকে খুশিতে জড়িয়ে ধরলাম। আরে ছাড়, আর আদর করা লাগবে না, আগে শোন। তারপর নয়নের কাছ থেকে নীলার ঠিকানা এবং ও হাসপাতালে কবে জব নিয়েছে সেটা শুনলাম। কিন্তু দোস্ত, আমার একটা খটকা লাগছে। কি আবার? আমি শুনতে ভুলে গেছি যে ওর বিয়ে হয়েছে কি হয়নি। যদি ওর বিয়ে হয়ে যায়? তুই আবার এই কথা বলছিস? আমার বিশ্বাস যে নীলা এখনো বিয়ে করেনি। এখন তাড়াতাড়ি চল, ওদের বাসায় যাই। যেই বলা সেই কাজ। আমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে সকাল 11টার দিকে রওনা হলাম নীলার বাসার উদ্দেশ্যে। হয়তো ও এই সময় বাসায় নেই, নির্ঘাত হাসপাতালে। আগে শুনেছিলাম নীলার আম্মুর সঙ্গে ও একাই থাকে। আমরা দুইজন সিএনজি করে ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। এই যে চাচা, বাসায় কি কেউ আছে? জি না, খালাম মার্কেটে গেছে। কখন আসবে বলতে পারেন কি? ঠিক জানি না। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বলেই নয়ন আর আমি সেখান থেকে চলে আসি। এখন কি করি? নয়ন চল, হাসপাতালে যাব। দুইজন হাসপাতালে গেলাম। এক নার্সকে ডেকে জিজ্ঞেস করলাম, এই যে নার্স, ডক্টর নীলা কি হাসপাতালে আছে? ডক্টর নীলা রুগী দেখছেন, বের হতে একটু সময় লাগবে, আপনারা বসুন। ওকে। দেখে যদি তোকে ইগনোর করে তাহলে কি করবি? ইগনোর করাটাই স্বাভাবিক। দেখি দেখা করে, কাজ না হলে সোজা নীলার আরও কাছে যাব বিকেলের দিকে। আমরা কথা বলতে বলতে নীলা আইসিইউ থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখা মাত্রই দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর হন হন করে তার কেবিনের দিকে হাঁটা ধরলে আমি তার কেবিনের সামনেই হাতটা ধরে ফেলি। এটা দেখে নয়ন সেখান থেকে চলে যায়। দাঁড়াও নীলা, আমার কিছু কথা আছে তোমার সাথে। আমার হাত ছাড়ুন। না, ছাড়বো না, আগে আমার কথা শুনতে হবে।
আমার হাত ছাড়ুন বলছি, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। না, তোমাকে শুনতে হবে। আমি যে তোমাকে এখনো ভালোবাসি নীলা। আমি বলতেই ঠাস ঠাস করে নীলা আমার গালে জ্বর বসিয়ে দিল। কেন? আজ মনে পড়লো আমার কথা? তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ। বলতে চেয়েও বলল না নীলা। হনহন করে নিজের কেবিনে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। সবাই আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে বাইরে চলে আসলাম। নীলা আমাকে এভাবে সবার সামনে অপমান করতে পারলো? কি এমন বলেছিলাম আমি? জানি তার হাত ধরার অধিকার আমার নেই, কিন্তু অন্তত আমার কথাটুকু শুনতে পারতো। বাইরে আসতেই নয়নকে দেখতে পেলাম। কি রে, তোর মুখ এত ভারী কেন? কিছু কি হয়েছে? তারপর ওকে সব খুলে বললাম। শুনেই নয়ন রেগে বলল, কি? ওই মেয়ের এত বড় সাহস? তুই দাঁড়া, আমি আসতেছি। ওকে থামিয়ে দিয়ে বললাম, না দোস্ত, যাস না প্লিজ। কিছুক্ষণ নীরবতা কাটিয়ে আমরা বাসায় চলে গেলাম। ওইদিকে নীলা নিজের কেবিনে ঢুকে টেবিলে মাথা নিচু করে কাঁদছে। পাশে দাঁড়িয়ে থাকা নার্স তাকে সান্ত্বনা দিচ্ছে। মনটা ভীষণ খারাপ। নীলার এমন ব্যবহারে সত্যি বড়ই অবাক আমি। আগে রিলেশনে থাকার সময় কখনো নীলা আমার সঙ্গে এমন উঁচু গলায় কথা বলার সাহস পর্যন্ত পাইনি, কিন্তু আজ সে আমাকে গালে চড় বসিয়ে দিল। কিন্তু সে কি এমন বলতে চেয়েছিল যা সে বলতে চেয়েও বলল না? আমার এসব ভাবতে ভাবতে চোখের কোণায় জল এসে গেল। ভাবলাম, না আর না, আমি কখনোই আর ওর সামনে যাব না। তখনই নয়নের ফোন ধরতেই, কি রে, কি করছিস? এই তো শুয়ে আছি। তুই না আজকে নীলাদের বাসায় যেতে চেয়েছিলি? না রে, আমি আর এসব বিষয়ে জড়াতে চাই না। এত তাড়াতাড়ি হার মেনে নিলি? এই তুই আবির, একটা সামান্য মেয়ের কাছে হেরে যাস? বন্ধু, নিজের মাঝে বিশ্বাস রাখতে শেখ, বুঝলি? তুই যদি একবার নীলাকে হারিয়ে ফেলিস তাহলে সে সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবে। জীবন একটাই, বুঝছিস? নয়নের এসব কথা শুনে নিজের প্রতি একটা ফিলিংস পাচ্ছি এখন। নয়ন বলে উঠল, আর তাছাড়া আমি কিছুক্ষণ আগে তার এক কলিংয়ের মাঝে জানতে পারলাম যে নীলার এখনো বিয়ে হয়নি এবং তোকে গালে চড় মারার পর তার কেবিনে গিয়ে কান্না করেছিল। এইটা কথা শোনার পরে আমি লাফিয়ে উঠি। তুই কিভাবে জানলি? ওখানে পরে আবার গিয়েছিলাম, নার্সের কাছ থেকে এসব জানতে পারি। নয়ন, তুই রেডি হয়ে বাইরে আয়, আমরা তাদের বাসায় যাব তার আম্মুর সঙ্গে কথা বলতে। যেই ভাবা সেই কাজ, গাড়ি করে বেরিয়ে পড়লাম। তাদের বাসার দারোয়ান দরজা খুলে দিল। তাদের বাসার মেইন দরজায় বেল বাজাতেই এক মুরব্বি এসে দরজা খুলে দিলেন। বুঝলাম এটাই নীলার আম্মু, অর্থাৎ আমার ভবিষ্যৎ শাশুড়ি। দেখে আমরা সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে বাবা? আন্টি, আমরা নীলার কলেজের ফ্রেন্ড। নীলা কি বাসায় আছে? ও আচ্ছা, না নীলা বাসায় নেই। আন্টি, আসলে আপনাকে একটা কথা বলার ছিল। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। তোমরা বসো, আমি চা বানিয়ে আনছি। না আন্টি থাক, আমরা চা খাবো না। আসলে আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলার ছিল, কিন্তু কথাটা কিভাবে যে বলি। আরে সমস্যা নেই, তোমরা নির্দ্বিধায় বলতে পারো। আসলে আন্টি, আমি আপনার মেয়ে নীলাকে ভালোবাসি। কি বলছো তুমি? জি আন্টি, আমি ঠিকই বলছি। আপনি হয়তো এর আগে আমাকে কোথাও দেখেননি, কিন্তু আমি আপনাকে না দেখলেও নীলার কাছে আপনার কথা অনেক শুনেছি। নীলার আম্মু কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু বাবা, এগুলো হলো কবে? নীলা তো এর আগে আমাকে কোনো কিছুই বলেনি। আন্টি, আমাকে ভুল ভাববেন না। আমি আপনাকে সব সত্যি কথা বলতে চাই, কারণ আমি নীলাকে যে পরিমাণ মিথ্যা কথা বলেছি তা একই মিথ্যা কথা আপনাকে বলে আমি আপনাকে ছোট করতে চাই না। আসলে নীলা আর আমি রাজশাহীতে একসঙ্গে একই ব্যাচে পড়তাম। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বললাম। আমার সব কথা শুনে নীলার আম্মু কিছুটা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, কারণ অতীতের কথা বলতে বলতে চোখের কোণে পানি চলে এসেছিল আমার। আন্টি, বিশ্বাস করুন, আবির খুব ভালো একটা ছেলে। সে হয়তো আগে ভুল করেছে, কিন্তু নীলা তাকে তার ভুল শুধরানোর একটিবারও সুযোগ দেয়নি। কিন্তু এখন সে তার ভুল শুধরিয়ে নিতে চায়। প্লিজ, আপনি না করবেন না। নীলার আম্মু কিছুক্ষণ ভাবার পর বলল, আমি জানতাম আমার মেয়ে কাউকে না কাউকে ভালোবাসে, হয়তো সে তার জীবনে ছিল, নয়তো এখন চলে গেছে, যার কারণে সে বিয়ে করতে চায় না। আমি তাকে অনেক প্রেশার দিয়েছি বিয়ের জন্য, অতপর সে রাজি হয়েছে। আমি নীলার আম্মুর কথা শুনে কিছুটা অবাক, আবার আনন্দিত হলাম। তার মানে নীলা এখনও কি আমাকে ভালোবাসে? তার জন্য তার আম্মুকে বিয়ের জন্য না করতো? আর না, আমি যে করি হোক ওকেই বিয়ে করব। অনেক কষ্ট দিয়ে ফেলেছি ওকে, সে অভিমান করে আমাকে এড়িয়ে চলে।
ভাবতে ভাবতে নীলার আম্মু বলে উঠল, তাই বাবা আমি সিদ্ধান্ত নিলাম নীলার সঙ্গে তোমার বিয়ে হবে। কথাটি শোনার পর কী রকম ভালো লেগেছিল তা বলার বাইরে। অনেক ধন্যবাদ আন্টি। আন্টি না, আম্মু বলবা আমাকে। কথাটি শুনে লজ্জা পেলাম। কিরে, মেয়ের মতো লজ্জা পাচ্ছিস কি লাইগা? কিন্তু আম্মু, সে আমাকে বিয়ে করতে চাইবে তো? সে তো আমাকে এড়িয়ে চলে। ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর নীলার আম্মুকে সালাম দিয়ে সেখান থেকে চলে আসলাম। খুব আনন্দ লাগছে। কিরে, এখন মিষ্টি খাওয়া? তারপর নয়নকে হোটেলে নিয়ে গিয়ে পেট পুড়ে খাওয়ালাম। তারপর ডাইরেক্ট বাসায়। আমি জানি নীলাকে পাওয়ার ইচ্ছে আমার একার নয়, তারও আছে। কথায় আছে মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। ও আমার জন্য এতদিন বিয়ে করতে চায়নি, শুধু আমার জন্য অপেক্ষা করে গেছে। কিন্তু এখন আমাকে দেখে অভিমান নিয়ে ওর আম্মুকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। এখন এভাবে হবে না, তাই আবার নীলার সঙ্গে দেখা করতে যাব। বিকেলের দিকে গাড়ি নিয়ে আবার হাসপাতালে গেলাম একাই। ভেতরে সোজা এক নার্সের কাছে গেলাম। নার্স আমাকে দেখতেই, এই কি হয়েছে আপনার? বসুন বসুন, আমি ডক্টরকে ডাকছি। কি পাঠক পাঠিকারা, বুঝতেছেন না তো? আমি জানি নীলা এমনি অমনি আমার সঙ্গে কথা বলবে না, তাই হাতটা হালকা করে কেটে দিয়েছি। হয়তো এটা পাগলামি। নার্স সঙ্গে সঙ্গে আমাকে নীলার কেবিনে নিয়ে গেল। আমাকে নীলা এমন অবস্থায় দেখে কিছুটা অবাক, আবার কিছুটা ভয়ও পেয়ে গেল। আমি নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। জানি নীলা এখান থেকে চলে যেতে চাচ্ছে, কিন্তু যেতে পারছে না, কেননা এটা তার কর্তব্য। নীলা আমার হাতে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। তার এমন ভঙ্গিমা দেখে খুব ভালো লাগছে। আমি বললাম, মেডিসিন দেবেন না? নীলা বলে উঠল, আপনি রেস্ট নিন, আমি মেডিসিন দিচ্ছি। সে উঠতে গেলেই আমি আবার তার হাত চেপে ধরি। নীলা প্লিজ, হয়তো এটা জীবনের শেষ সময়। এটা রাগ অভিমান করে থাকার সময় নয়। হাত ছাড়ুন, এটা হসপিটাল। আপনি আপনার কথা বাইরে বলতে পারেন। না, আমি হাত ছাড়বো না। নীলা রেগে হাত ছাড়িয়ে নিয়ে, তুমি নিজেকে কি মনে করো? তুমি যখন ইচ্ছে অন্য মেয়ের সঙ্গে ঘুরবা, আবার তাদের সঙ্গে ঘোরা শেষ হয়ে গেলে আবার আমার কাছে ফিরে আসবা, আর আমি মেনে নিব? আমি অন্য মেয়েদের মতো না আবির, যে অনেক ছেলের সঙ্গে রিলেশন করব। তোমাকে আমি কম ভালোবাসিনি আবির, নিজের থেকেও অনেক বেশি ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু এখন আর তোমায় ভালোবাসি না। কথাগুলো বলতে বলতে নীলার চোখে পানি চলে আসলো। তাহলে এখন আমায় না ভালোবেসে থাকলে কেন আজ পর্যন্ত বিয়ে করনি? কেন আমাকে দেখে দূরে সরে যাও? তুমি আমাকে না ভালোবেসে থাকলে কখনো আমার উপর অভিমান করে থাকতে না। আমার কথাগুলো শোনার পর নীলা কিছুক্ষণের জন্য চুপ করে রইল। নীলা, এমনকি তুমি আমার ভুল শুধরিয়ে নেওয়ার একটা চান্সও দাও নাই। বিশ্বাস করো, তুমি না বলে চলে আসার পর থেকে আমি তোমাকে অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। লক্ষ্য করলাম নীলার চোখে পানি। শোনেন, আমার আম্মুকে আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছি, আর প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। নীলা আর কোনো কিছু না বলে ওষুধ দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তুমি যতই বলো আমাকে ভালোবাসো না, কিন্তু মনে মনে তুমিও আমাকে চাও। বিয়ে তো তোমার আমার সঙ্গেই হবে। হ্যাঁ, আমার মনটা খারাপ, আবার কিছুটা খুশি লাগছে, কিন্তু আরও আনন্দ অনুভব করতাম যখন নীলা আমাকে নিজে মেনে নিত। তারপর আমি হাসপাতাল থেকে বাসায় চলে আসি। ওদিকে নীলা হাসপাতাল থেকে সোজা তার বাসায় চলে যায়। কি রে, কখন আসলি? এই তো আম্মু, এই মাত্র। বলেই নীলা রুমে চলে গেল। নীলার আম্মু তার পিছু তার রুমে গিয়ে, কি রে মা, কিছু কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কিছুক্ষণ আগে কান্না করেছিস। না আম্মু, কিছু না। ও এমনি আসার সময় চোখে বালি পড়েছিল, তাই হয়তো মনে হচ্ছে তোমার। আমার কাছ থেকেও কি সব লুকাবি রে মা? সব খুলে বল আমাকে, কি হয়েছে? বলছি তো আম্মু, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আর তোর সঙ্গে কথা ছিল তোর বিয়ে নিয়ে। এই কথা শোনার পর নীলার মনটি আবার খারাপ হয়ে গেল। তারপর নীলা ফ্রেশ হয়ে খাবার খাওয়া হয়ে গেলে নীলার আম্মু বলল, মা, আমি তোর বিয়ের জন্য এক ছেলেকে দেখেছি। ছেলে প্রাইভেটে জব করে, তার পরিবারে তার মা আছে। কালকে ছেলের মা তোকে দেখতে আসবে। আর সব থেকে বড় কথা, ছেলেটা তোর সমবয়সী ছেলে। কথাগুলো শুনে নীলার চোখে পানি চলে আসলো। নীলার আম্মু কিছুটা বুঝতে পারলো, কিন্তু কিছু বলল না। এই নে, দেখ ছেলের ছবি। ছেলে দেখতে কেমন? না মা, আমি দেখবো না। তোমার ছেলে পছন্দ হয়েছে, এটাই অনেক। আমি এই বিয়েতে রাজি। কথাটা বলে নীলা দৌড়ে নিজের রুমে চলে গেল। অপরদিকে আমি শুয়ে শুয়ে ভাবছি, আজকে থেকে অফিসের ছুটি শেষ, আগামীকাল থেকে আবার অফিসে যেতে হবে। চাকরি জীবনটা বড়ই অদ্ভুত।
কোনো স্বাধীনতা নেই। আবার জীবনের শুরু থেকে পড়াশোনা, তারপর ইন্টার, অনার্স, মাস্টার্স পড়াশোনা শেষ করি। আবার চাকরি খোঁজা, চাকরি পাওয়ার পর ব্যস্ততা, এর মাঝেই ভালোবাসার মানুষটিকে সময় দেওয়া। কতই না কষ্ট এই জীবনে। ছেলেদের জীবনটা যুদ্ধের থেকে কি আর কম? নীলা যদি আমার এগুলো বুঝতো তাহলে কখনোই আমাকে এড়িয়ে চলতো না। শুধু নীলা কেন, যে কেউ তার ভালোবাসার মানুষটাকে ভালোবেসে কাছে থাকতো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকাল হতেই নয়নের ফোন। হ্যালো, কি হয়েছে বল। আজকে অফিস আছে, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, এখন ঘুমাতে দে, আরও একটু ঘুমাই বলেই ফোনটা কেটে দিলাম। আবার কে যেন ফোন করলো। ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। ফোন রিসিভ করতেই হ্যালো আবির, আমি নীলার আম্মু বলছি। কথাটা শোনার পর লাফ দিয়ে বসে পড়লাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তোমাকে কি বলে ডাকতে বলেছিলাম তা ভুলে গেলে কি? সরি হবু শাশুড়ি আম্মু, আমি ভুলে গেছিলাম। মনে থাকে যেন। আর তোমাকে একটি সুখবর দিতে চাই। সুখবরের কথা শুনে কেন জানি নাচ দিতে ইচ্ছে করছে। যাক, আগে শুনি তারপর। জি শাশুড়ি আম্মু, বলুন। নীলা বিয়ের জন্য রাজি হয়েছে, কিন্তু বাবা ও ছবি দেখলো না। আমার ছবি আপনি কোথায় পেলেন? আমি জানি নীলা ছবি দেখবে না, তাই অন্য একটা চিঠির মতো কাগজ দেখিয়েছিলাম, যার ভেতরে কোনো ছবি ছিল না। যদি সে পরে বুঝতে না পারে যে আমি সব জেনে বিয়ে দিচ্ছি। শাশুড়ি আম্মু, সে যদি ছবি না দেখে তাহলে তো সে বিয়েটা মন থেকে করছে না। আমি জানি বাবা, গতকাল বিয়ের কথা বলতেই নীলার চোখে জল দেখেছিলাম আমি, কিন্তু দেখবা বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আর শোনো, তুমি তোমার আম্মুকে আজ বিকেলে আমাদের বাসায় পাঠিয়ে দিও। নীলাকে আজকে বাসায় থাকতে বলেছি, আর তুমি আসলে হয়তো ও বিয়েতে না করে বসবে। ওকে ঠিক আছে শাশুড়ি আম্মু। কথাটি শোনার পর খুশি লাগছে, আবার মনটাও ভীষণ খারাপ। এই ভেবে যে বিয়ের পর নীলার রিয়াকশন দেখতে কেমন হবে। বিয়ে করে আমাকে দেখার পর ও কি বিয়েটা মেনে নিবে? তারপর আমি ফ্রেশ হয়ে আমার আম্মুকে অতীত থেকে শুরু করে সব ঘটনা আম্মুকে খুলে বললাম। কথাগুলো শোনার পর ঠাস ঠাস করে আমার গালে চর বসিয়ে দিল।